ভোট কেমন দিলেন, কি অবস্থা? হ্যাঁ, ভালোভাবে ভোট দিলাম এবং আমি মনে করি যে বাংলাদেশে যে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট, সেই ভোটাধিকার প্রয়োগ আমরা আজকে সুষ্ঠুভাবে করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার শাসনামলে আজকে সুষ্ঠু একটি গণতান্ত্রিক পদ্ধতিতে এখন ভোট হচ্ছে। এই ভোট এবং ভাতের লড়াইয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন 1996 সাল থেকে শুরু করে এ পর্যন্ত লড়াই করতে করতে আজকে যে ভোটাধিকারটা প্রতিষ্ঠা করতে পেরেছেন, এই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে বিএনপি এবং কিছু রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনে তারা নানাভাবে এই ভোটকে বিভিন্ন সময় বর্জন করে, ভোট বর্জন করে আবার ভোটে অংশগ্রহণ করে, আবার বর্জন করে, অর্থাৎ তাদের রাজনৈতিক স্থিতিশীলতা নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে রাজনীতি করতে হলে একটি নীতি থাকতে হয় এবং সত্য কথা সাহসের সঙ্গে বলতে হয়। আজকে বিএনপি সত্য কথাও বলতে পারে না, মিথ্যা কথা তারা প্রচার যতই করে জনগণ তা পছন্দ করে না। আজকে যে ভোটাধিকার আমরা প্রয়োগ করছি এবং সারা বাংলাদেশে যে ভোট হচ্ছে উপজেলা নির্বাচনগুলোতে, আমি বিশ্বাস করি সর্বত্রই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই উপজেলা নির্বাচনে যারা প্রতিনিধি হবেন তারা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় তারা কাজ করবে। প্রতীকবিহীন এই নির্বাচনে বলা হচ্ছে প্রতীকবিহীন এই নির্বাচনে একই পরিবারের সদস্য দাঁড়িয়েছে, তার একটি বড় উদাহরণ বলা হচ্ছে এই উপজেলাকে, সদর উপজেলাকে সবাই চাচা ভাতিজার লড়াই বলছে এবং দুজনই আপনার পরিবারের সদস্য। কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রভাবিত করছেন এরকম অভিযোগও আছে। প্রতীকবিহীন যে প্রশ্নটা করা হয়েছে প্রশ্নটা সঠিক নয়। প্রতীকবিহীন নির্বাচন নয়, প্রতীক দিয়েই নির্বাচন হচ্ছে, দলীয় প্রতীক নেই। হ্যাঁ, দলীয় প্রতীকের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, স্থানীয় সরকার নির্বাচনে আগেও কিন্তু কোনো দলীয় প্রতীক ছিল না, তখন সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরা লক্ষ্য করেছি দলীয় প্রতীক নিয়ে আমাদের কেউ কেউ এটাকে ঠিক যথাযথভাবে তারা সেটাকে তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারেনি, যে কারণে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুব বিবেচনায় প্রসূতভাবেই তিনি কিন্তু এই দলীয় প্রতীকের পরিবর্তে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আর এখানে চাচা ভাতিজার লড়াই, এটা অনেক সময় বাপ বেটার লড়াই হয়, ভাই ভাই লড়াই হয়, স্বামী স্ত্রীর লড়াই হয়, এখানে চাচা ভাতিজার লড়াই। দেখা যাক কে জনপ্রিয়, জনগণ যাকে ভোট দেবে সেই তো নির্বাচিত হবে। এবং আমি বিশ্বাস করি আমার ছেলে আসিফুর রহমান খান একজন অত্যন্ত ভদ্র, শান্তশিষ্ট এবং একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি, কর্মঠ ব্যক্তি, জনগণের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে এবং তিনি নির্বাচিত হবেন বলেই আমার বিশ্বাস। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে স্বজনদেরকে ভোটে নিরুৎসাহিত, বিশেষ করে এমপি যারা তাদের ছেলে মেয়েরা ভোট করতে পারবেন না, প্রধানমন্ত্রী দিয়েছেন, একই কথা বারবার বলেছেন। আপনি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে আসলে এই নির্বাচনে পার্টিসিপেট করেছেন কিনা? আমি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করিনি। আপনারা জানেন গত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে এটা ওপেনই হয়ে গেছে যে যার যার খুশি নির্বাচন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। সুতরাং এটাকে এখন আর আওয়ামী লীগের সিদ্ধান্ত এই অবস্থায় নেই, যে এটা হয়তো কি ছিল না ছিল আমি জানি না। মাননীয় আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন, পরবর্তীতে কিন্তু এটা নিয়ে কেন্দ্রীয় সংসদে কোনো আলোচনা হয়নি এবং এটা কোনো সিদ্ধান্ত দেয়নি। সুতরাং আমি মনে করি যে আমার ছেলে নির্বাচনে অংশগ্রহণ করছে, এইটা কোনো অবৈধ নয়, একটা মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সে ভোগ করছে। এটা তো ঠিক যে আপনি তৃণমূলকে সুযোগ দিচ্ছেন না, অন্য আমাদের লিডারশিপ। আপনি এমপি, অন্য মানুষ কি হবে? একটি উদাহরণ দিই, বাংলাদেশে বহু রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর নেতা মাওলানা ভাসানী, তার ছেলে কি মাওলানা ভাসানী হতে পেরেছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার ছেলে কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হতে পেরেছে? এমনি আরো অনেক নেতা আছে, আতাউর রহমান খান, অনেক বড় বড় নেতা,
এখানে আছেন তারা কি হতে পেরেছেন? কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বঙ্গবন্ধুর মতোই জাতীয় নেতৃত্ব দিচ্ছেন। মাদারীপুরের নেতৃত্ব দেওয়ার সুযোগ শুধু মাদারীপুরে নয়, জাতীয় পর্যায়ে অনেক রাজনৈতিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করতে পারছি। আমার পিতা তিনি আওয়ামী লীগের 1949 সালে যখন প্রতিষ্ঠিত হয় সেই প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পরবর্তীতে 1953 সালে উনি কেন্দ্রীয় কমিটির সদস্য। ফরিদপুরে একমাত্র ব্যক্তি তিনি পরপর 2 বার কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে তিনি 3 বার সংসদ সদস্য ছিলেন। মাদারীপুরের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি আওয়ামী লীগের বলতে গেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আমাদের এই বাসায় এই মাটিতে বঙ্গবন্ধু একাধিকবার এসেছে, সরওয়ার্দী সাহেব এসেছে এবং এখানে বসেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটা একটা এই বাড়িটি আমি মনে করি মাদারীপুরের রাজনীতির ক্ষেত্রে এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়িতে যারাই অন্তত পদার্পণ করে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিও কিন্তু সৃষ্টি হয়। আরেকটি বিষয় হলো যে একটা ডিমে যদি তা দেন বাচ্চা হবে, কিন্তু একটি ডিম্বাকার পাথর যদি তা দেন বাচ্চা হবে না। কেন হবে না? কারণ পাথরের মধ্যে ডিমের মধ্যে যেমন উপাদান থাকে বাচ্চা হবার, পাথরের মধ্যে সেই উপাদানটা নেই। সুতরাং আমার মধ্যে যদি উপাদান থাকে রাজনীতি করার, আমি যেমন আমার পিতার পরে আমি রাজনীতি করছি এবং আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত 8 বার নির্বাচিত হয়েছি সংসদ সদস্য। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের যে জনপ্রিয়তা আমি পেয়েছি। এবং গত নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে 300 এমপির মধ্যে আমার অবস্থান তৃতীয়, অর্থাৎ থার্ড হয়েছে। এই যে এত ভোট পেলাম এটা তো মানুষের ভালোবাসার ফসল। সুতরাং আমি মানুষের এই জনপ্রিয়তা অর্জন করেছি বলেই আমি আমার পরিবারের ঐতিহ্যটাকে আমি এখনো ধারণ করছি। আমি বিশ্বাস করি আমার ছেলে যদি তিনি রাজনীতি করে সেই ধারাকে অব্যাহত রাখতে পারেন তাহলে অপরাধটা কোথায়? আর তাছাড়া আমার এই পরিবারের 103 বছরের রাজনীতির ইতিহাস। 1921 সালে যখন প্রথম এখানে স্থানীয় সরকার আইন হয়, সেই স্থানীয় সরকার আইন হওয়ার পরে প্রথম যে পঞ্চায়েত হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন আমার মেজ চাচা আহমদ আলী খান। এবং সেই আহমদ আলী খান থেকে শুরু করে 103 বছরের মধ্যে প্রায় 90 বছর এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের পরিবারের। এটা একটা আমাদের জন্য বিরাট আমি মনে করি একটা ঐতিহ্য। তারপরে সেটা হলো যে আওয়ামী লীগ 66 সালে যখন খুব দুর্দিন আওয়ামী লীগ করতে মানুষ ভয় পেত, তখন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমার চাচাতো ভগ্নিপতি আদের উদ্দিন হলদার, যার বাড়ি কালকিনি। আব্বা ছিলেন মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি, আমার মা ছিলেন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি, আমার চাচাতো ভাই মুজিবুর রহমান খান ছিলেন মহিলা সদর থানা আওয়ামী লীগের সভাপতি, আমার বড় ভগ্নিপতি আব্দুল কাদের মিয়া ছিলেন তিনি কালকিনি থানা আওয়ামী লীগের সভাপতি, আমি তখন ছিলাম আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। সুতরাং একটা ঐতিহ্য আমরা বহন করে আসছি। সেই ধারাবাহিকতায় আমি মনে করি আমার সন্তান, শুধু আমার সন্তান নয়, বংশ পরম্পরায় এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ যেন সেই শক্তি আমাকে দেন। ছোট্ট করে একটু যদি কোনো জবাব থাকে আপনার, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল মার্কা বারবার বলছেন আপনি স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রভাব বিস্তার করছেন, আপনার যদি কোনো আপনাদের কি তাই মনে হয়? আমি তো কোনো প্রভাব সৃষ্টি করিনি। যখনই শিডিউল ঘোষণা হয়েছে তারপর থেকে কেউ বলতে পারবে না আমি কোথাও জনসভায় কোনো মিছিলে আমি অংশগ্রহণ করেছি। এটা তার মিথ্যা অভিযোগ। ভোটারদের আশঙ্কা ভোট হবার পরে সদর উপজেলায় ব্যাপক সংঘর্ষ হবে জয়ী এবং পরাজয়ী ব্যক্তির মধ্যে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি এর সম্ভাবনা দেখিনি এই জন্য যে আসলে মাদারীপুর কালকিনিতে যারা সংঘর্ষ করেছে তারাই কিন্তু এইখানে সাইকেল প্রতীকে নির্বাচন করছে এবং যারা এই মানে সংঘর্ষ তাদের ইতিহাস অনেক। যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিফুর রহমান খানের তার সংঘর্ষ মারামারি ইতিহাস অনেক। আমাদের যে মেয়র সাহেব 1997 সালের 27 সেপ্টেম্বর তারিখে যিনি রামদার কোপ খেয়েছিলেন
সেই আসামি কিন্তু মূলত এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার ভাতিজা দুজনে মিলে। সুতরাং এটা তারা করার চেষ্টা করতে পারে, জনগণ তা প্রতিহত করবে। থ্যাংক ইউ। এই যে আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। ভাই তোমরা ধরো, একদম ধরো ওদের। আমি ধরি। হলো প্রতিক্রিয়া বলবেন। বলো।